সবকিছু বেশ ভালোভাবেই চলছিল। মার্কেটে 20,000 রুপির নিচে কোনো কিছু ভাবনা চিন্তা না করে মোটোরোলা G85 কে সেরা ফোন বলে দেওয়া যাচ্ছিল। কিন্তু কাল হলো যখন IQ Z9s ফোনটা লঞ্চ করলো। আমরা আজকে এই দুটো ফোনের মধ্যে কম্পারিজন করবো না, আজকে আমরা শুধুমাত্র কথা বলবো IQ Z9s ফোনটাকে নিয়ে। প্রথমত ফোনটা একদম ভিভো V40 সিরিজের মতো প্রিমিয়াম দেখতে লাগছে, কিন্তু হ্যাঁ তার মধ্যেও বেশ কিছু প্রবলেম রয়েছে। এর সঙ্গে সঙ্গে একটা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মন্ড 7300 চিপসেটের মতো একটা পাওয়ারফুল চিপসেট, এর সঙ্গে 5500 mAh এর ব্যাটারি, পাওয়ারফুল ক্যামেরা। এই যে খাতায় কলমে এত বড় বড় করে ফোনটাকে দেখানো হয়েছে, ফোনটার আদপে কি আছে আজকে আমরা বাস্তব লাইফে সেটাই টেস্ট করবো। কোনো রকম দেরি করছি না, আপনারাও দেরি না করে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রেখে যাবেন, যাতে ফোন কেনার আগেই ফোনের ভালো দিক খারাপ দিক এগুলো আপনার কাছে স্পষ্ট থাকে। তাহলে প্রথমে আমরা ডিজাইন দিয়েই শুরু করি। যেটা বলছিলাম, পেছন থেকে স্মার্টফোনটাকে দেখেই ভিভো V40 সিরিজের স্মার্টফোনের সাথে গুলিয়ে যেতে পারে। প্রায় একই ধরনের ডিজাইন প্যাটার্ন ফলো করা হয়েছে। ফোনটা যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট, হাতে কমফোর্টেবল ফিল হচ্ছে। এর সঙ্গে সঙ্গে হাতে স্লিপারিও লাগছে। ফোনে যদি কভার না থাকে একটু হাত ফসকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ফোনের পেছনের ব্যাক প্যানেলে কিন্তু পলিকার্বনেট রয়েছে, কোনো রকম গ্লাস ব্যাক নেই। আর ফ্রেমটাও রয়েছে পলিকার্বনেট। হাতের ফিঙ্গারপ্রিন্ট বেশ কিছুটা অ্যাট্রাক্ট করছে, আর যেহেতু পলিকার্বনেট বডি তাই জন্য স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর দু একটা আমার ছোটখাটো মাইনর স্ক্র্যাচ পড়ে গেছে। কভার লাগিয়ে ইউজ করুন, কারণ বক্সেই কভার দেওয়া হয়েছে। আর ডিসপ্লের উপরে একটা স্ক্রিন প্রোটেক্টারও দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং প্রথম দিনই আপনার স্ক্রিন গার্ড খুঁজতে যাওয়ার দরকার নেই। IP64 রেটিং রয়েছে, তার মানে এই নয় যে আপনি জলে চোবাবেন ফোনটা। হালকা ফুলকা জলে ছিটে ফোটা লাগলে ফোনটা প্রোটেক্ট থাকবে, এটাও মাথায় রাখবেন। ওয়ারেন্টি কোনো রকম পাবেন না যদি লিকুইড ড্যামেজ হয়। যাই হোক, ফোনটার ওভারভিউ দেখানোর মতো আর কিছু নেই। একটা ইউনিফর্ম ক্যামেরা হাউজিং দেওয়া হয়েছে, যেটা দেখতে ভালো লাগছে। আর ফোনটা যেহেতু গ্রে কালারের, দূর থেকে দেখলে মনে হচ্ছে মেটালের তৈরি, সুতরাং বেশ প্রিমিয়ামই দেখতে লাগছে। 3.5mm হেডফোন জ্যাক নেই, আর এখানে মাইক্রো এসডি কার্ড স্লটও নেই। দুটো সিম কার্ড আপনি অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। যদি ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথা বলা হয় তাহলে 10-এ 7 অনায়াসে দিয়ে দেওয়া যায়। যাই হোক, এবার যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, 6.77 ইঞ্চির একটা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। আর ডিসপ্লেতে স্কট সেন্সেশন গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে। 1800 নিটসের পিক ব্রাইটনেস, ডাইরেক্ট সানলাইটে আমি ফোনটা ইউজ করে দেখেছি, যথেষ্ট ভাইব্রেন্ট, কোনো রকম ডিসপ্লেতে ইস্যু নেই। আর কালার যথেষ্ট পাঞ্চি দিচ্ছিল। সব থেকে বড় কথা, আমি ইউটিউবে যখন 4K ভিডিও চালালাম, তার যে কালার অ্যাটমসফিয়ার, যে পাঞ্চিনেস, ডার্ক সাইডগুলো ডার্ক করে দেখানো, এগুলো একদম পারফেক্ট, কোথাও কোনো রকম প্রবলেম নেই। এমনকি 4K ভিডিও আপনি স্মুথলি এখানে প্লে করতে পারবেন, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ কিন্তু হচ্ছে না। এর পাশাপাশি ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স হিসেবে, তো স্পিকার কোয়ালিটিও যথেষ্ট ভালো। লাউডনেস, বেস, ট্রিবল এইগুলো যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে। তবে হ্যাঁ, ডলবি অ্যাটমোস, তারপর স্পেশাল অডিও, এখন যে সমস্ত ফিচারগুলো দেওয়া হয় সেগুলো নেই, কিন্তু তার সত্ত্বেও কোনো রকম প্রবলেম কিন্তু আমি ফেস করিনি। তবে এর পাশাপাশি PW ডিমিং এর অপশন দিয়ে দেওয়া হয়েছে, ফলে লো লাইটে এই ডিসপ্লেটা কিন্তু অত ফ্লিকার করছে না, ফলে চোখের ক্ষতি হচ্ছে না। এর সঙ্গে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সেটাও যথেষ্ট ভালো এবং এফিশিয়েন্ট কাজ করছে। ডিসপ্লেতে 10 আউট অফ 10 দিয়ে দেওয়াই যায়। আর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সে 10-এর মধ্যে হাসতে হাসতে 9 দিয়ে দেওয়া যায়। এবার যদি আমরা পারফরমেন্সের কথায় আসি, পারফরমেন্সের জন্য মিডিয়াটেকের ডায়মন্ড 7300 চিপসেট দেওয়া হয়েছে। এই প্রাইস পয়েন্টে যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর। আমরা অ্যান্টুটু চেক করে দেখলাম, যেটা প্রায় 7 লাখের আশেপাশে স্কোর দিল। এছাড়াও UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম রয়েছে। ডেলি পারফরমেন্স, যে ডেলি লাইফে যে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন ইউজ করি, কোনো রকম অসুবিধা হবে না, স্মুথলি হ্যান্ডেল করে দিতে পারছে। এমনকি আপনি যদি টুকটাক ভিডিও এডিটিং করেন বা একটু হেভি অ্যাপ্লিকেশন ইউজ করেন, তাহলেও এর অ্যানিমেশন যথেষ্ট স্মুথ ছিল। তার উপরে UI কোনো রকম ল্যাগ, একদম ইউজ করে মজা পাওয়া যাচ্ছে। কিন্তু এই ব্যাপারটাই যদি আপনি গেমিং পারফরমেন্সের কথা বলেন, তাহলে আমরা BGMI 60 FPS এ খেলতে পারছি ঠিকই, কিন্তু যখন ফোনটা গরম হচ্ছে না একটু, তখন কিন্তু ফ্রেম ড্রপ বা ল্যাগ হচ্ছে। আর গেমিংয়ের সময় হ্যাপটিকটা কিন্তু ম্যাটার করে। এখানে হ্যাপটিক একদম এভারেজ কোয়ালিটি দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে আপনার হাতে অন্য অপশন রয়েছে, ইনফিনিক্স GT20 Pro এর মতো অপশন রয়েছে, যেগুলো এর থেকে ভালো গেমিং পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে। কিন্তু আপনি অলরাউন্ডার পারফরমেন্স চাইছেন, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে চাইছেন, তাহলে এটার থেকে পারফরমেন্সে কোনো রকম অসুবিধা হবে না। পারফরমেন্সের দিক থেকেও 10 আউট অফ 10 চোখ বন্ধ করে দিয়ে দেওয়া যায়। কিন্তু নাম্বার কাটার জায়গা হচ্ছে এই ফোনটা সফটওয়্যার সেকশন। এখানে আউট অফ দ্য বক্স Android 14 আছে মানছি, তার সঙ্গে সঙ্গে ফানটাচ OS এরও কাস্টমাইজেশন আছে, যেখানে ভরে ভরে ফিচার দেওয়া হয়েছে। ডুয়েল অ্যাপ্লিকেশন, ইন্টারনেট স্পিড মিটার, সেকেন্ড স্পেস, ফ্যামিলি স্পেস, সমস্ত
অপশান দিয়ে দেওয়া হলেও এখানে বেশ কিছু প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে। হ্যাঁ, হট অ্যাপস, হট গেমসের মতো নোংরা অ্যাপ্লিকেশন নেই, কিন্তু যে প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো আনওয়ান্টেড নোটিফিকেশন পাঠাচ্ছে, ফলে আপনাকে একটু জঞ্জাল সাফাই করে নিতে হবে। সেই অ্যাপ্লিকেশনগুলোকে হয় আনইনস্টল করতে হবে, নয় ফোর্স ক্লোজ করতে হবে, তবে গিয়ে আপনি একটা ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন। দুটো বড় বড় অপারেটিং সিস্টেম আপনার 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হচ্ছে। 8টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, যেখানে নেটওয়ার্ক স্পিড যথারীতি ভালো ছিল, সেটা নিয়েও কোনো রকম কার্পণ্য করার জায়গা নেই। সফটওয়্যার সেকশনে মোটামুটি 10-এ আমি হলে 6 বা 6.5 দেওয়া যায় মোটামুটি। যাই হোক, এবার যদি আমরা সোজাসুজি স্মার্টফোনটার ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানে আর কোনো কম্প্রোমাইজের জায়গায় নেই। এখানে আইকিউ এই স্লিম পাতলা ফোনটায় 5500 mAh ব্যাটারি দিয়েছে আর 44 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি দিয়েছে। মোটামুটি ফোনটাকে ফুল চার্জ করতে 1 ঘন্টা 20 থেকে 25 মিনিট টাইম লাগছে, আর একবার চার্জ করলে আপনি যত হেভি ইউজই করুন না কেন 7 থেকে 7.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। মোটামুটি আপনি 1.5 দিন অনায়াসে ফোনটাকে ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, আমি রাত্রিবেলা যখন ফোনটাকে আইডিয়াল মোডে রেখে শুতে গেছি, অর্থাৎ আমি কোনো রকম ইউজ করিনি, প্রায় 7 থেকে 8% কিন্তু ব্যাটারি ড্রেন হচ্ছে। তো এই আইডিয়াল ব্যাটারি ড্রেনটা হয়তো আপডেটের পরে ঠিক হয়ে যাবে, আর সেটা অত গুরুত্ব দিয়ে দেখার কিছু নেই। কিন্তু যে ব্যাপারটাই গুরুত্ব দিয়ে দেখার আছে সেটা হচ্ছে ক্যামেরা সেকশন। এখানে 50 মেগাপিক্সেলের সনি IMX882 সেন্সার দেওয়া হয়েছে, আর যে সেকেন্ডারি সেন্সারটা 2 মেগাপিক্সেলের একটা পোর্ট্রেট সেন্সার। এখানে ভালো কথা এই যে এখানে 4K আপনি 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন রেয়ার ক্যামেরা দিয়ে, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন। কিন্তু এখানে কোনো রকম অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন নেই। EIS এর অপশন রয়েছে। ভিডিও ক্যাপাবিলিটি কেমন রয়েছে আপনাদের সামনে দিয়ে দিলাম, স্টেবিলিটি মোড কেমন করছে এটা দেখলে আপনারা বুঝে যাবেন। তবে এবার যদি মেন ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে ডাইরেক্ট সানলাইটে যথেষ্ট ভালো ছবি দিচ্ছে, কোথাও কোথাও এক্সপোজার ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে পারছে না। কালার অ্যালগোরিদমেও একটু আমার মনে হয়েছে শার্পনেস কম রয়েছে। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন অ্যাটমসফিয়ারে বিভিন্ন ধরনের ছবি তুলেছি, ছবিগুলোর ডাইরেক্ট লিঙ্ক আমি ড্রাইভে আপলোড করে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ছবিগুলো আরও ভালোভাবে চেক করে নিতে পারেন। এরপরে আমরা যখন কোনো রকম মানুষের ছবি তুলছি, তখন সেখানে স্কিন অপটিমাইজেশনে একটু স্কিনটাকে ফর্সা করে দিচ্ছে। অ্যাকচুয়ালি ভিভোর যেটা অ্যালগোরিদম আর কি, একটু ফর্সা করে দিচ্ছে, কিন্তু হ্যাঁ, ছবির শার্পনেস যথেষ্ট বেটার থাকছে। এক নজরে ছবিগুলো দেখলে ভালো লাগবে ঠিকই, কিন্তু আপনার মনে হবে আপনার মুখে কেউ একটু ফেস পাউডার লাগিয়ে দিয়েছে। আর এখানে সব থেকে ভালো যে ফিচারটা লাগলো, 2x পোর্ট্রেট মোডে আপনি ছবি তুলতে পারবেন। হ্যাঁ, এখানে কোনো রকম টেলিফটো সেন্সার নেই ঠিকই, আর সেই ছবিটা ডিজিটালি জুম করে শার্পনেসের সাথেই দিচ্ছে। হ্যাঁ, এখানে পোর্ট্রেট মোডে S2S ডিটেকশনে কিছুটা পারফেকশনের অভাব রয়েছে, যেহেতু এটা ডিজিটালি জুম করছে, চুলের ওই জায়গাগুলো কেটে যাচ্ছে, কিন্তু আদপে মোটামুটি বেশ ভালো ক্যামেরা পারফরমেন্সই প্রোভাইড করছে। 20,000 রুপির প্রাইস পয়েন্টে সব থেকে সেরা ক্যামেরা না হলেও বেশ চলনসই একটা ক্যামেরা প্রোভাইড করছে, মোটামুটি 10-এ 8 দিয়ে দেওয়াই যায়। এর পাশাপাশি যদি আমরা সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলকে নিয়ে কথা বলি, তাহলে সেটার আউটপুট যথেষ্ট ভালো। সেখানে এক্সপোজার কন্ট্রোল, ব্রাইটনেস, এমনকি যে ব্যাকগ্রাউন্ড এফেক্ট, ব্লার এফেক্ট, সেগুলো ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারছে। আমি বেশ কিছু সেলফি এখানে অ্যাটাচ করে দিলাম, যাতে আপনাদের এর ক্যামেরা আউটপুট সম্পর্কে বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আর এই যে ভিডিওটা এখন আপনারা দেখছেন, সেটা কিন্তু iQOO Z9s এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা হচ্ছে স্টুডিও লাইটিং কন্ডিশনে। যেটা আপনারা ক্যামেরায় দেখছেন, সেটা আমি কিন্তু এখন ভিডিও মানে সেলফি ক্যামেরায় রেকর্ড করছি। আউটপুট কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যাই হোক, এবার যদি কনক্লুশন পার্টে আসি, আপনি যদি 20,000 রুপি নিচে একটা পারফেক্ট অলরাউন্ডার স্মার্টফোন চান, যেখানে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে, তার পাশাপাশি বেস্ট পারফরমেন্সটা প্রোভাইড করবে, তাহলে iQOO Z9s কিন্তু আপনার বেটার প্রায়োরিটি। তবে হ্যাঁ, এটাও মনে রাখবেন, এখানে কোনো রকম আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, আর বাকি যে প্রবলেমগুলো আমি ফেস করেছি বা যেগুলো ভালো লেগেছে সেগুলো আপনাদের সামনে অলরেডি বলে দিয়েছি। তো এবারে আপনারা বলুন আপনাদের কাছে এই প্রাইস পয়েন্টে ফোনটা কেমন লাগলো। বাদ বাকি যদি আরও প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তবে হ্যাঁ, 20,000 রুপিতে অবশ্যই একটা ভালো অপশান, 10-এর মধ্যে কোনো রকম না ভেবেই 8 দিয়ে দেওয়া যায়। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমরা মোটরোলা G85 এর সাথেও এর কম্প্যারিজন ভিডিও আনবো, তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, ঘন্টিটা বাজিয়ে রাখবেন, যাতে ভিডিও মিস না হয়ে যায়। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর।